লক্ষ্মীপুরের রায়পুরের ঘটনা আপনারা সবাই জানেন। মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। পুরো পরিবারের ৫ জন সদস্য, তার মধ্যে ৪ জনকেই হত্যা করা হয়েছে এবং একমাত্র ছেলে সে জীবিত আছেন। এই ঘটনা নিয়ে জানতে গিয়ে যেটা জানলাম যে সেখানে এই পরিবারের একমাত্র যিনি কর্মক্ষম ব্যক্তি ছিলেন, অর্থাৎ এই যেই নারী মারা গিয়েছেন তার ৩ মেয়ে সহ তার স্বামী গেল বছর তিনি কাজ করতেন, তিনি হঠাৎ করে মারা যান। তো তিনি মারা যাওয়ার বিদ্যুৎ স্পষ্ট হয়ে সম্ভবত মারা গিয়েছে। তো উনি মারা যাওয়ার পরে এই মহিলা তার মেয়েরা টিউশনি করে নানানভাবে নিজের বাবার বাড়ি থেকে সংসার কোনো রকম চলছিল। এরই মাঝখানে ঘটলো এই ঘটনা এবং এই ঘটনায় একজনকে সেখানে গণপিটুনি দিয়ে তাকেও সন্দেহভাজন একজন ছিল, তাকে মারা হয়েছে। এই ঘটনার সাথে আসলে আমি মনে করি না যে ৪ জন মানুষকে একজন ঢুকে তারপরে সবাইকে কুপিয়ে মেরে ফেলাটা এত সহজ বিষয়। আমার মনে হয় তার সাথে আরও কারা ছিল সেটাও খুঁজে বের করা উচিত। আমার আলোচনার মূল বিষয়টা না, এটা আপনারা এরই মধ্যে সবাই জানেন। আপনাদেরকে প্রথম আলোর খবর, একটু খবরটা যে খবর, এটা নিয়ে ২-৩টা খবর তারা করেছে এই বিষয়ে। সেখানে যেই ঘাতক যে কিনা মারা গিয়েছে তার নাম হচ্ছে অন্তর মজুমদার। তো বাংলাদেশিদের নাম তো অনেক, মুসলমানের নামও আছে অন্তর, অন্তর। তবে তার বাপের নামটা বললে আবার কার্তিক মজুমদার, এটা বললে আবার তখন স্পষ্ট হয় তার ধর্মীয় পরিচয় কি। যে কারণে প্রথম আলো কোথাও তাদের কোনো সংবাদে তার বাপের নামটা তারা উল্লেখ করে নেই। এবং শুধু প্রথম আলো, ডেইলি স্টার না, মোটামুটি বাংলাদেশের গণমাধ্যম যারা যারা আছে এটা নিয়ে ঘাতক, যুবক এরকম টাইপের বক্তব্য দেওয়া হয়েছে। কেউই তার ধর্মীয় পরিচয় এখানে আনে নেয়। আমি আগে থেকে পরিষ্কার করে নিই, ভাই আমি একজন মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি কেউ কারো ধর্ম নিয়ে কেউ জোর করে আমার ধর্মে চলে আসুক কিংবা আমার ধর্মের কোনো ধর্মীয় কোনো অনুশাসন পালনে কেউ বাধা দেখ, আমি কোনোটাই সাপোর্ট করি না। ভাই আমি নিজে একজন মুসলমান, খুব নাদান টাইপের মুসলমান। আমি নিজেই ভাই সব কিছু পালন করি না। সো আমি আরেক ধর্মের মানুষরা এখন মুসলমান মানার কিছু না। ভাই পৃথিবীতে ২০০ কোটির মতো মুসলমান আছে। এই ১৮০ কোটি থেকে ২০০ কোটি এই মুসলমানেরাই তাদের কাজ করে না। নতুন মুসলমানের এত বানানোর জন্য ধর্মযুদ্ধ করতে আসি নাই। যে কারণে আমার কোনো সমস্যা নেই, আপনারা ধর্ম পালন করেন, আপনি একজনকে ভালোবাসতে পারেন। আমি এই ঘটনায় স্থানীয় ২-১ জনের কাছে যেটা জেনেছি যে সম্ভবত, এটা 100% শিওর না, সম্ভবত এই যে ৩ জন মেয়ে মারা গিয়েছে তাদের বড় বোনটার সাথে অথবা ২ নম্বর বোনটার সাথে এই অন্তর মজুমদারের কিছু একটা হয়েছিল। মানে প্রেম হয়েছিল কি না এটা না, তবে কিছু একটা হয়েছিল। সেটার প্রেক্ষিতেই এই আস্তে আস্তে এই ঘটনা ঘটে। আচ্ছা, এখন কি হয়েছিল সেটা হচ্ছে মূল বিষয়। ধরেন একজন হিন্দু মানুষ একজন মুসলমানকে ভালোবাসতেই পারে, একজন মুসলমান একজন হিন্দুকে ভালোবাসতে পারে। আমি একদম কোনো সমস্যা নাই। কোনো মেয়ে যদি নাকি উইলিংলি যদি মনে করে সে মুসলমান হয়ে যাবে, ব্যাপার না, তারা জোর করে আনা যাবে না। আবার একজন মুসলমান মেয়ে বা পুরুষও যদি মনে করে যে হিন্দু ছেলেকে বা মেয়েকে বিয়ে করবে, আমার কোনো সমস্যা নেই। আমি আগে পরিষ্কার করে নিলাম আমার জায়গাটা। এখন কথা হচ্ছে, এই ছেলে এই বাসাটায়, যেই বাসাতে এই ৪ জন খুন হয়েছে, এই বাসাতেই গেল কয়েক মাস আগে ভাড়া ছিল। এবং ভাড়া থাকা অবস্থায় এই যে বললাম যে কিছু একটা হয়েছিল, সেই অবস্থায় কতটুকু কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত হতে পারিনি, যেহেতু আমি বলতে পারবো না। তবে যেই পর্যন্তই গিয়েছে, একটা পর্যায়ে গিয়ে ওই মেয়ে জানতে পারে যে তার পরিচয় হচ্ছে সে হিন্দু। সে আগে হিন্দু পরিচয় দিয়ে এখানে আসে নাই। আচ্ছা, এইটা জানার পরে সেই মেয়ে আর আগায় নেই। বাট আবারও কিন্তু রিপিট করছে যে সেই মেয়ের সাথে প্রেম হয়েছিল কি না, কী হয়েছে, আমি এই ব্যাপারে নিশ্চিত হইনি। বাট যতটুকু এগিয়েছিল, যখন সে জানতে পেরেছে যে সে হিন্দু, ওই মেয়ে তখন স্টপ করেছে। তখন এই অন্তর মজুমদার শুরু করে জোর জবরদস্তি করে তাকে সে ভোগ করবে, তাকে বিয়ে করবে, নানান ধরনের হুমকি দিতে থাকে, তার আপনার সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করবে, নানান হুমকি টুমকি দিতে থেকেছে। এর এক পর্যায়ে এসেই এইভাবে মারা গেল। এখন যতটুকু আমি বললাম এতটুকু আপনি মনে করেন এটা ঘটতেই পারে। মুসলমান ছেলেও মহিলাদেরকে মারে, মানে মহিলা কি বলে গার্লফ্রেন্ডকে
হত্যা করেছে, স্ত্রীকে মেরেছে, স্ত্রী তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার স্বামীকে মেরেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি এই ঘটনাটা এই পর্যন্ত রাখলাম। বাট আমার আজকে আপনাদেরকে যে কথাগুলো বলার কারণ কেন হলো এই ঘটনাটাকে নিয়ে, সেটার একটা কারণ আছে। বাংলাদেশে বিশেষ করে এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময়টাতে আমার হিন্দু ভাইদেরকে কিছু কিছু জায়গায় তাদেরকে কিছু সুযোগ দেওয়া হয়েছে, এবং তারা মনে প্রাণে আবার একটা বিশাল অংশ ভারতের সাথে অখণ্ড ভারত বানানোর জন্য একটা স্বপ্ন তারা দেখে। এবং এই স্বপ্ন কিন্তু মানে আমি জানি না কত পার্সেন্ট বলবো, বাট অনেক মানুষ আছেন, অনেক হিন্দু দাদারা আছেন আমাদের সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন, মনের মধ্যে কিন্তু ওইটা লালন করেন। আমাদের সাথে আর যখন আসে কথা বলে তখন কিন্তু বুঝতে পারবেন না তার মনের ভিতরে আসলে কি। যদি সুযোগ আসে কোনো দিন, তারা শুভেন্দুর মতো চেহারা পাল্টায় তারপরে বুঝাই দিবে যে আসলে ঘটনা কতটুকু কি হইল। হ্যাঁ, এটা কিন্তু তারা তখন জানতে পারবেন। তো আমি এই হিন্দুদের ব্যাপারে যেটা বলবো, তাদের মধ্যে একটা অংশ হিন্দু মহাজোট, এবং বিশেষ করে এই দুইটা হিন্দু মহাজোট এবং হিন্দু জাগরণ মঞ্চ, এই দুইটা সংগঠন প্রচণ্ড রকমের কট্টর তারা একটা পন্থা অবলম্বন করে। এবং তাদের গ্রুপে আমি কিন্তু আমার 15 মিনিটসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও এখনও আছে, সেটার একটার বোধহয় আমার যতটুকু শিরোনাম মনে আছে যে ওরা পেটে বাচ্চা দিয়ে ভেগে যায় বা চলে যায়, এরকম থাম্বনেল দেওয়া ছিল শিরোনাম। এই ভিডিও দেখেন, আমার চ্যানেলে আছে। সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে হিন্দু মহাজোট, হিন্দু যুবজোট, হিন্দু ছাত্রজোট, লাভ কুরুক্ষেত্র, তারপরে লাভ জেহাদ, এরকম অনেকগুলো তারা বানিয়েছে। সেইখানে আমাদের একজন আবার ওদের ইন্টারনাল একটা ফেসবুক গ্রুপে আমরা ঢুকেছিলাম। ঢুকতে গেলে আবার হিন্দুদের ওই লাগে, আপনার ভোটার আইডি কার্ড শো করে তারপরে দেখাইতে। তো আমরা একটা ভুয়া ভোটার আইডি কার্ড শো করে তারপরে সেখানে ঢুকেছিলাম। ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করেছিলাম এবং একটা 15 মিনিটস করা হয়েছিল। সেইখানে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে। সে সিন্ডিকেট কি, একটা আমার অনেকগুলো তাদের চ্যাটিং মনে আছে। একটা জায়গায় ওরা বলছে যে দাদা, মানে ওরা খুব মজা করে যে একজন হিন্দু একটা মেয়েকে আপনার করেছে, হ্যাঁ, তারপরে মানে মুসলমান একটা মেয়েকে ওরা মানে খারাপ কাজ করেছে, এবং করার পরে সেটা নিয়ে ওরা ওইখানে আবার হাসাহাসি করে। একজন জিজ্ঞেস করছে গ্রুপে যে দাদা, আমি কোথায় কিভাবে করব, আমি তো একটাও খেতে পারলাম না, মানে খুব বাজেভাবে কথাগুলো বলে তারা। তো ওই আরেকজন আবার সেখানে উত্তর দিচ্ছে যে গাজীপুর, সাভার, তারপরে নারায়ণগঞ্জ, এইসব জায়গায় গেলে, গার্মেন্টসে গেলে এইসব জায়গায় খুব সহজে খেতে পারবা। মানে ওই জায়গায় একটু গরিব মেয়েরা, তারা ওই যার সাথে হয়তো সম্পর্ক হয়তো না বুঝেই সম্পর্ক হয়ে গিয়েছে, কার কোথায় বাড়ি সেটাও যে যেভাবে পরিচয় দিয়েছে সেইভাবেই হয়তো ওরা বিশ্বাস করেছে, এইভাবে তারা আর নাম পরিবর্তন করে, ভোটার আইডি কার্ড পরিবর্তন করে, এইসব করে তারা এই বিভিন্ন জায়গায় গিয়ে করে মুসলমান পরিচয় দিয়ে প্রথমে সম্পর্ক করে, এরপরে বিয়ে করে, 2-3টা বাচ্চা হয় বা একটা বাচ্চা হয়, তারপরে সেই মেয়েটাকে কিছু কিছু ক্ষেত্রে আবার এই সন্তান দিয়ে ডিভোর্স দেয়, কিছু কিছু ক্ষেত্রে এই মেয়েদেরকে আবার এরকম, আমার ওই প্রোগ্রামেই ছিল, ভারতে নিয়ে গিয়েছে, ভারতে নিয়ে সেখানে আপনার পতিতালয় পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এখন এই যে উদ্দেশ্য প্রণোদিত, একদম সুপরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে এইভাবে আপনার ধর্ষণ করে তারপরে তাদেরকে এই পেটে বাচ্চা দিয়ে তারপরে তারা চলে যাওয়া, এবং এই যে পরিকল্পনা, এইটা এই গোবিন্দ প্রামাণিক তার হিন্দু মহাজোটের কেন্দ্রীয় পরিকল্পনা, একদম সবার সমন্বয়ে এই সিদ্ধান্ত তারা নিয়েছে। একটা দুইটা না, শত শত ঘটনা এরকম বাংলাদেশে ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের একটা গ্রুপ এটার বিরুদ্ধে কাজ করেছে, এবং তারা বিভিন্ন জায়গাতে কিছু সমস্যায় আপনার সম্মুখীন হয়েছে। সেই সমস্যাগুলো কীরকম, ধরেন যখন কোনো মেয়ে, হিন্দু কোনো মেয়ে আপনার এই মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করে, তখন ওই হিন্দু মেয়ের বাবা করে কি, এই থানায় গিয়ে অপহরণ মামলা করে, এবং পুলিশ খুব তৎপর হয়ে যায়, তাৎক্ষণিক তার পরিবারের তাকে না পেলে তার ভাই, বাপ, মা সবাইরে ধরে নিয়ে আসে। আচ্ছা, একইভাবে
আমি কিন্তু শুরুতেই বলেছি যে যদি কেউ মনে করে যে হিন্দু মেয়ের সাথে মুসলমান ছেলে প্রেম করবে বা মুসলমান মেয়ের সাথে যদি নিজেদের স্বেচ্ছায় যদি করে থাকে ঠিক আছে, কিন্তু আপনি যখন মুসলমান মেয়েকে ছেলে যখন হিন্দু মেয়েকে প্রেম করলো তখন আপনি পুলিশ বিশাল তৎপর হয়ে গেলেন। একই ঘটনা মুসলমান এই মেয়েকে যখন হিন্দু ছেলে এইভাবে নিয়ে যায় এবং এই মুসলমান মেয়ের বাবা যখন কিনা মামলাটা করে, আমি সবশেষ আমাদের গাজীপুরে আপনার পুবাইল থানায় এইখানে একজনকে উদ্ধার করেছিলাম। ওই সময় ছিলেন পুলিশের কমিশনার ছিলেন নাজমুল করিম সাহেব, এবং ওই থানার ওসিও আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। আমি ফোন করে বললাম যে ভাই এই ব্যাপার, এই মুসলমান মেয়েটাকে হিন্দু ছেলেটা এইভাবে পরিচয় না দিয়ে, মাদ্রাসার ছাত্রী, আপনাদের মনে আছে হয়তো যে বোরকা পরা একটা মাদ্রাসার ছাত্রী সেই হিন্দু ছেলে তার সম্মান নষ্ট করেছে, অনেকে এটা নিয়ে মেয়ের বিরুদ্ধেও কথা বলেছেন, বাট মেয়ে জানতো না যে সে হিন্দু। এইভাবে উদ্ধার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যখন হিন্দু মেয়ে হয় পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেয়, আবার মুসলমান মেয়ে যখন হয় তখন আবার এই ব্যাপারে আপনার হিন্দুদেরকে ধরা, তার পরিবারের লোকজনের নিয়ে ধরা, এটা আবার করে না। এই ঘটনাটা গেল 15 বছর ধরে সবচাইতে বেশি ঘটেছে, এবং সেটার ধারাবাহিকতা কিছু কিছু থানায় এখনও এটা করা হয়। তারা মুসলমান মেয়েদেরকে নিয়ে গেলে তখন আর অপহরণ মামলা হয় না, কিন্তু হিন্দু মেয়েদেরকে মুসলমান ছেলে যদি বিয়ে করে তখন আবার অপহরণ মামলা করে সাথে সাথে তারা ধরে নিয়ে আসে। এই ঘটনাগুলো ঘটছে কারণ হাসিনার সময় এই প্রশাসনটা এমনভাবে হয় ডিসি না হইলে এসপি অথবা সার্কেল এসপি অথবা 2-3 থানার ওসি সব তাদের এই চক্রবর্তীদের লোকজন এখানে থাকতো। এইভাবে তারা যখন যেই সমস্যায় পড়েছে সাথে সাথে তারা এই জিনিসগুলোতে এইভাবে এই মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। অতএব এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা এই সবশেষ এই যে মজুমদার, রতন মজুমদার যে ঘটনা ঘটিয়েছে, কার্তিক মজুমদারের ছেলে, আমরা মনে করি এই রতন মজুমদারের যেই আশপাশে যেসব লোকজন, তার যে চলাফেরা, তার হিন্দুদের, তার ফেসবুকেও সে ওই যে রংপুরের বিষয় নিয়ে ভীষণ রকমের সরব ছিল। তারপরে এই ঘটনার পরপরও তার অনেক বন্ধুবান্ধব এই হিন্দু মহাজোটের এরাই অনেক জায়গায় তারা লেখালেখি করেছে যে এইভাবেই করা হবে, শায়েস্তা করা হবে যদি আমাদের সাথে খেলতে আসো। তো ভাই যেই ঘটনা ঘটেছে তারে তো গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনার সাথে আরও যারা আছে তাদের বিচার চাই, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এবং এই যে হিন্দু হলে তারপরে তাদের ব্যাপারে কোনো পরিচয় দেওয়া হয় না, এই একই ঘটনা যদি আজকে একজন মসজিদের ইমাম সাহেব করতেন, প্রথম আলোর নিউজের হেডলাইন হইতো মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম এই কাজ করেছেন। আজকে আমরা কিন্তু সেটা পাইনি। সো গণমাধ্যমের ভূমিকাটা আমরা নিউট্রাল দেখতে চাই। এটা কিন্তু হাসিনার সেই বাংলাদেশটা, এটা মনে রাখতে হবে। আগের মতো অত সুবিধা করে যাইতে পারবেন না। বিএনপির 2-4 জনকে কিনতে পারলেও বিএনপির মানুষজনের মনের ভেতরেও কিন্তু কষ্ট আছে এই গত 15 বছরের। হ্যাঁ, চুরি বাটপারি ছিনতাই মিনতাই যাই করুক, চাঁদাবাজি যাই করুক, ওই কষ্ট কিন্তু আছে। সো খুব সাবধানে এগুলো করতে হবে। আর সবশেষ আমি বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে একটু বলবো যে আপা, মানে একজনরে পাইলেন আর কাপড় চোপড় সব খুলে দিলেন, এটা করার আগে ওর বাপের নাম কি, ওর বাড়ি কোথায়, ও আসলে কে, এটাকে জানেন। আপনি হিন্দু জানার পরে আপনি তারা বিয়ে করতে চাইলে আপনি করেন, কোনো ভাই আমি খুব লিবারেল, আমি এটা নিয়ে কট্টরপন্থা কোনো জায়গায় যাইতে চাই না। আপনি যাইতে চাইলে যান, সমস্যা নেই, বাট পরিচয় আগে জানেন। জানার পরে যদি আপনার মনে হায় হায় কী করলাম সব দিয়া তারপরে আপনি তার সাথে, এরকম ঘটনাও ঘটেছে। মানে সে জেনেছে, জানার পরে এখন কি করা, তার অলরেডি একটা বাচ্চা হয়ে গিয়েছে, তখন সে জানলো যে সে হিন্দু, তাকে নিয়ে হিন্দুদের পূজা করায়, তাকে হিন্দু বানানো হয়েছে, তারপরেও তার শান্তি নাই, বিক্রি করে দিয়েছে ভারতে নিয়ে আপনার পতিতালয়ে। সো আপনি বিয়ে করার আগে সে থাকবে কিনা সেই গ্যারান্টি বুঝে তারপরে কাপড়টা খুলে দিন। তার আগ পর্যন্ত আল্লাহর হস্তে একটু হিসাব করে তারপরে যা করার সেটা করেন। আর বাংলাদেশের প্রশাসনকে বলবো, ভাই এটা কিন্তু একটা পরিকল্পিত চক্রান্ত। তারা কিন্তু মানে খুব গভীরভাবে তাদের ভেতরে এই পরামর্শ করে তারপরে পরিকল্পনা করে তারা মুসলমান মেয়েদের পেছনে লেগেছে। অতএব আপনাদের কাছে দৌড়ায় গিয়া
ওই হিন্দুরা যখন যাওয়ার পরে আপনারা সাথে সাথে মুসলমান ছেলের বাড়িতে সব ধরে নিয়ে আসেন, আর মুসলমান মেয়েরে নিয়ে যাওয়ার পরে আপনাদের কাপড় মানে চেয়ারের এখান থেকে পাশা নড়ে না, এই কাজটা পুলিশের কেউ করে না। এরকম যদি কোনো থানার কোনো ওসি টোসি কোনো জায়গায় যদি এরকম করেন, সেটা যদি ভাই আমাদের কান পর্যন্ত আসে, তাহলে আমাদেরও যদি সুযোগ থাকে তাহলে আমরাও জায়গা মতো তখন ধরে দেব। তো আজকের ভিডিওতে যেই মেসেজটা বাংলাদেশের মানুষকে দিতে চাইলাম, ভাই আমরা চরম একটা পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশ এই 15 বছরের এই দুঃসহ একটা অবস্থা থেকে করেছে, এবং 15 বছরে আমরা দাদাদের চেহারা খুব সুন্দরভাবে দেখেছি। আল্লাহ হয়তো ভালোর জন্যই আপনাদেরকে এটা দেখিয়েছে, এবং না দেখাইলে এই ভারতীয়দের এই দাদাদের এই চরিত্র কি এটা আমরা বুঝতে পারি। আমরা ওদেরকে সবসময় অসহায়, আহারে, নিরাপরাধ এরকম মনে করতাম। তো হিন্দু ভাইরা, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আপনারা হন, মানে আমাদেরকে অচ্যুত একদম মানে খুব টিয়ে মনে করে আমাদেরকে দিয়ে মুসলমান মাইপেন না কিন্তু। হ্যাঁ, আপনারা এখনও পর্যন্ত যদি আরবে যান না, আপনাদের আরবে যেসব লোকজন যায় এখনও আরবের শেখদের ঘরে যায়, তারপরে করে মুসলমানদের পরিচয় কিন্তু ওইটা, আমরা না কিন্তু। আমাদের চামড়া টামড়া দেখে, গায়ের রং দেখে, আমাদের মানে ন্যাশনালিটি দেখে মুসলমানদের হিসাব করে না। মুসলমান ওই জায়গায় যায়েন, ওদের চেহারা সুরত, ওদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওদের জীবনযাত্রার মান, এগুলি চিন্তা করেন। আপনাদের লোকজন এখনও ভারত থেকে যদি 2টা ভিসা দিবে বলে, তাহলে দৌড়ায় কাপড় চোপড় খুইলা তারপর জমি জায়গা বেচা দিয়া তারপর শেখেদের বাথরুম পরিষ্কার করতে যায়, ওই মসজিদ পরিষ্কার করে, হ্যাঁ, মসজিদের বাথরুম পরিষ্কার করে, ভেতরে তো ঢুকতে দেয় না, মসজিদের বাথরুম পরিষ্কার করেন আপনাদের লোকজন। ওই এখনও পর্যন্ত মোদিরে যদি দুবাই যায়, মানে সৌদি টৌদি বাদ দিলাম, দুবাই গেলেও নমস্কার করে আসে, ওইখানে যায় হাতে পায়ে ধরে তারপরে আসে। সো ওই দিকে নজর দেন। হ্যাঁ, এই দিকে আমাদেরকে দেখে, আমাদের মতো মুসলমান দেখে নাকটাক ছিটকায় না। আমাদের দেখতে তো আমরা একটু সুন্দর না, আমরা তো দেখতে মানে আপনাদের গায়ের রং আর আমাদের গায়ের রং সেম সেম, তো আমাদেরকে দেখলে একটু মানে নাক ছিটকাইতে সহজ হয়, বাট ওই দিকে একটু পশ্চিম দিকে একটু তাকায়েন, তারপরে আমাদের নাক ছিটকায়েন। আর এই যে মুসলমানদেরকে আপনার পেটে বাচ্চা দিয়ে তারপরে সব হিন্দু বানায় ফেলবেন, এই চিন্তা ভাবনার চাইতে আপনারা 140 কোটি খালি ইন্ডিয়াতে আছেন, 140 কোটির মধ্যে প্রায় 110 কোটি আপনাদের হিন্দু। এগুলোরে টিকায় রাখেন, এগুলোরে টিকায় রাখা খুব জরুরি। হ্যাঁ, ওইগুলি কিন্তু ফসকায় যাচ্ছে। আপনাদের এই ইন্ডিয়াতে কতজন এখন ধর্ম পালন করে, আপনারা একটু করেন। ওই যে একজনরে বের করে দিয়েছেন না আপনাদের দেশ থেকে, ওই লোকের যদি আর 2-4 বছর যদি ভারতে যদি নাকি আপনার পিস টিভি চালাইতে দিতেন, তারপরে দেখতেন যে চারিদিকে হাহাকার, হায় হায়, এই কাপড় চোপড় খুলে এমন যেমন ন্যাংটা হয়ে রাস্তায় হাগামোতা করেন না, এবং সব রাস্তায় একটা হাগামোতা শুরু করতেন। খেদাই দিয়েছেন, থাকতে দেন নাই। সো তর্ক যুক্তি এগুলো ধর্মীয় কথাবার্তা বলতে আসি নাই, বাট যেটা বলতে আসছি, ধর্মীয় বিভাজন চাই না। সম্প্রীতির সাথে বাংলাদেশে যদি থাকতে চান, তাহলে চরিত্র পাল্টাইতে হবে। হাসিনার সময়কার সেই চরিত্র নিয়ে এই সময়ে চলা যাবে না, তাহলে কিন্তু সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। বাংলাদেশের আলেম সমাজ এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই এই ঘটনাগুলোরই একটু সিরিয়াসলি নিয়েন। এটা এত সহজ না। হ্যাঁ, আমি খালি এটা নিয়ে কথা বলতে গেলে, ওইদিকে বাংলা এডিশন এটা নিয়ে কথা বলতে গেলে না অনেক চাপ উপরে আসে, যেই চাপ আসলে আমি ব্যক্তি একজন, তো এখানে এই চাপ সামাল দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আমি এই মুহূর্তে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো জানতে পারবেন যদি বেঁচে থাকি, তাহলে ওনার খুব নিকট অতীতের যে বক্তব্য, যে কার্যক্রম, যে অঙ্গভঙ্গি, সংসদের বাইরে, নির্বাচনের আগে পরে, সব মিলায় যদি ওনার এই নিকট অতীতের চরিত্রটা যদি বিশ্লেষণ করা যায়, তার সাথে এটা কিছুটা সাংঘর্ষিক, তবে পছন্দ হয়েছে, এটাও আবার বলে রাখি। সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যত নেতা আছেন বা সামগ্রিকভাবে বিএনপির কথা যদি বলি, আমি নির্বাচনের আগে সরাসরি জামাত ইসলামের পক্ষ নিয়েছি, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো করে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করে, সামনে নির্বাচনে নিব, আপনাদের আগের থেকে বলে রাখলাম। কিন্তু আপনাদের সাথে বিরোধ, আপনাদের বিরুদ্ধে কথা বলা, যা কিছু, তার জন্য আমার সাথে ব্যক্তিগত আপনাদের কোনো সমস্যা, আপনাদের কাছে কিছু চেয়েছি আপনি পাই নাই, এগুলো কোনো কিছু না। আপনাদের এই যা কিছু ঘটেছে সেটা আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্ক, আপনার আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য, এগুলোর কারণে আপনাদের বিরুদ্ধে বলেছে। এগুলো থেকে ঠিক হয়ে যান,
আমি ঠিক হয়ে যাব, কোনো সমস্যা নেই। 15 বছরে এই পরীক্ষা দিয়ে আসছি, যদি নাকি আপনাদের বিরুদ্ধে বিএনপির যদি ধ্বংস করার, বিএনপির বিরুদ্ধে কথা বলার যদি নাকি ইচ্ছা থাকতো বা সেরকম কোনো কারণ যদি থাকতো, এই 15 বছরে বলা যাইতো, আপনি কিছুই করতে পারতেন না। 15 বছরে প্রকাশ্যে বলেছে হ্যাঁ আমরা বিএনপি করি, আমি জামাত করি, আমি রাজাকার, আমি পাকিস্তানি, কোনো সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ বলতে পারবে না। সো সে আওয়ামী লীগের প্রশ্নে আমার অবস্থান যা ছিল আজকেও তাই আছে। আপনি যদি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের বাঁচানোর জন্য, আওয়ামী লীগকে আবার কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ার, আবার রাজনীতিতে আসা, নির্বাচনে অংশ নেওয়ার, এগুলো করবেন ভাই, এগুলো আমার রক্তের মধ্যে লাগে। অতএব এইখান থেকে বের হবেন, কোনো সমস্যা নেই। আজকে সালাউদ্দিন আহমেদের সাথে আমার যে সম্পর্ক, আমি সালাউদ্দিন আহমেদকে নিয়ে বহু বাজে কথা বলেছি, বহু কটু কথা বলেছি, ভিডিও বানিয়েছি, সব করেছি। কারণ কি? ওনার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল না তো? উনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন বন্দী ছিলেন, তথাকথিত বন্দী যখন তিনি ভারতে ছিলেন, তখন তার সাথে আমার কথা হয়েছে, অনেক ভালো সম্পর্ক ছিল, উনি আমারে খুব স্নেহ করতেন, কোনো সমস্যা ছিল না তো? তখন কি ওনার পাওয়ার ছিল নাকি? আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মানুষজন কথাবার্তা বলতে গেলে তারপরে আরে ভাই হ্যাঁ আপনি তো এই সুবিধা নেওয়ার জন্য কথা বলেন, আপনি বিএনপির কাছ থেকে টাকা নেন, জামাতের কাছে, একবার এক একজনের কাছ থেকে টাকা নেই, মানে এই ব্লেম শুনতে শুনতে সে টাকা পয়সার খুঁজে পায় না, কিন্তু ব্লেম কিন্তু শুনছি সেগুলো অনেকে মানুষের কাছে। তো এখন আজকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমার সম্পর্ক যতটুকু ছিল, এই অতটুকুই যদি আমি খালি মেনটেন করতাম, অতটুকুই যদি ঠিক রাখতাম, আমার কোনো সমস্যা ছিল না তো? আমার বহুত কিছু কামাইতে পারতাম ভাই। ওই কামানোর চিন্তা থাকলে এই দেশে বিএনপি আসার পরে কামাইতে হইতো না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগের কাছ থেকে যেসব অফার ছিল, বহুত বড় বড় অফার, ছোটোখাটো অফার না, অনেক বড় অফার ছিল। অতএব সেগুলি করি নাই তো। সো এই দেশের সাথে কোনোদিন বিট্রে করি নাই, জীবন যতদিন থাকবে ততদিন কোনোদিন এই দেশের মানুষের সাথে বিট্রে করব না। এখন সালাউদ্দিন আহমেদের সাথে যেই সমস্যা, সেই সমস্যা তিনি 15 বছর যখন কষ্টে ছিলেন তখন হয় নাই, পরে হয়েছে। কেন হয়েছে সেই জবাব, সেটার জন্য সেটার ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে, সালাউদ্দিন আহমেদকে দিতে হবে, আমরা দিতে যাব না। আমার ভাই বিএনপির সাথে এত মিলা চইলা, তারপরে খাওয়া দাওয়া, ধান্দাবাজি, এগুলোর ইচ্ছা নাই তো। সো আমার আপনি ধরবেন কেমনে? আপনাকে করতে হবে কেন? কারণ আপনি যখন বাংলাদেশে এসছেন, আপনি এস আলমের গাড়িতে চড়ে তারপরে বাড়িতে এসছেন, সেটার জন্য আবার মানুষের কাছে ক্ষমা চাইলেন। এরপরে করলেন কি? আসার পরপর যখন নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে খুব সহনশীল কথাবার্তা, প্রেমময় কথাবার্তা, আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া দরকার, আওয়ামী লীগের লোকজনের ভোট দরকার, আওয়ামী লীগের লোকজন সব আপনার পেছে পেছে ঘুরে, তারপরে হইল নির্বাচন হওয়ার পরে জুলাই সনদ নিয়ে আপনি শুরু করলেন টালবাহানা। বিএনপির কোনো নেতার কোনোই নেই, এমনকি প্রধানমন্ত্রীও কথা বলেন, অথচ আপনি ঘুরায় পেঁচায় জুলাই সনদ আপনি মানবেন না, হবে না, করতে দেওয়া যাবে না। তারপরে এই হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো জায়গায় আপনাদের কোনো ভালো বক্তব্য পাওয়া যায়নি। তারপরে শুরু হলো এক এক করে প্রশ্ন ওঠা, অনেক সন্দেহের তীর, অনেক প্রশ্ন তখন আমরা খুঁজতে থাকলাম। সেই প্রশ্নের মধ্যে আপনি এতদিন ভারত আপনাকে ছাড়লো না, এখন আপনারা ভারত কেন ছেড়ে দিল? আপনার বিচারিক প্রক্রিয়াগুলো আসলে কি ছিল? আপনার বিচারিকে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে আপনি বের হলেন কিভাবে? যদি না হয়ে থাকে তাহলে আপনি এতদিন আসতে পারেন নাই কেন? 5 তারিখের পরেই আপনাকে পাঠিয়ে দেওয়া হইলো কেন? তারপরে যাই হোক সব কিছু শেষ করে আপনি আসলেন, ধরলাম আপনার ভারতে এমনি আসতে দিল বিএনপির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আপনি দেশে আসার পরে ট্রাইব্যুনালে আপনি গেলেন, ট্রাইব্যুনালে গিয়ে সারা দেশের মিডিয়া নিউজ করলো যে আপনি আপনার গুমের ঘটনার অভিযোগ করেছেন, কিন্তু আপনি অভিযোগ করেন নাই। পরে ট্রাইব্যুনাল থেকে আমাকে জানানো হলো যে উনি কিন্তু অভিযোগ করেন নাই, আপনাকে যেতে বলার পরও আপনি যান নাই। এরপরে আমি যখন ওইটা নিয়ে পোস্ট করলাম, তারপরে আপনি ব্যাখ্যা দিলেন আপনার আইনজীবীর আপনাকে বারবার বলেছে আপনি সময় পান না এই জন্য। আরে ভাই, ইন্ডিয়া আপনাকে গুম করে রেখেছিল 5-6 বছর, আপনার তো দেশে এসে সবার আগে আপনি সেইটার বিচার চাবেন, সেইটার প্রতিশোধ নেবেন, আপনার সেইটার জন্য আপনি সময় পান নাই। আপনার সময় কোথায় যায়? সো কথা বললে বহুত কথা আছে, এরপরও আরও অনেক কিছু আছে, যেগুলি আছে সেগুলি আপনিও জানেন,
সেই হানি ট্র্যাপ নিউজ করতে গিয়ে কোথায় খোঁচা দিয়েছিলাম সেগুলি আপনার কানে নিশ্চয়ই গিয়েছে। তো ওগুলি নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আপনার তো এখন বিশাল পাওয়ারফুল, আবার কোন দিক দিয়ে কোন ক্ষতি করেন তার তো ঠিক ঠিকানা নাই। আওয়ামী লীগের মতো অবস্থায় তো যাইতে চাই না। অনেক মানুষজন আছে যে পরিচিত লোকজন, ভাই কি বিএনপির ব্যাপারে তো খুব নমনীয় কথা, ভাই নমনীয় কথা বলি তো, বিএনপির নিয়ে কি এখন আওয়ামী লীগের মতো অবস্থায় যাব নাকি? সারা জীবন এমনি থাকবো? আর বিএনপির নিয়ে আওয়ামী লীগের মতো অবস্থায় না, বিএনপি যদি নাকি আওয়ামী লীগের সাথে, ইন্ডিয়ার সাথে সে আওয়ামী লীগের মতো করে সম্পর্ক করে, বিএনপির সাথে সে একই রকম হবে। এখন তো বিএনপি সেই জায়গায় নাই, তাহলে আমরা যাবো কেমনে, বলবো কেমনে? কারণ এই যে তারেক রহমানের যে সফর, এগুলো নিয়ে আরও 2-3 দিন পরে একটা ভিডিও করব, সেখানে বলবো। কিন্তু আজকে এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে যেহেতু কথা বলছি, সালাউদ্দিন আহমেদের যেই বক্তব্য, সেই বক্তব্যে তিনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ, মানে 2টা বক্তব্য আমি এরকম শুনেছি, হয়তো এর বাইরেও আছে কিনা জানি না, যে আওয়ামী লীগকে তিনি সাংবাদিকে এক জায়গায় বলছেন যে আবার প্রশ্নটা করুন তো, মানে উনি শুনতে চাচ্ছে সালাউদ্দিন ভাই সেরকম লেগেছে আপনারে, আপনি যখন আবার রিপিট করতে বলছিলেন সাংবাদিককে, মানে ড্যাশিং, ড্যাম কেয়ার সব, মানে স্মার্টনেসের যা যা আছে সব কিছু সেখানে আপনার চোখে মুখে করছিল। ভাই এইটাই চাই, আপনি ভাই আমার মানে যা আছে, আমার জায়গা জমি সম্পত্তি সব নিয়ে নেন, কোনো সমস্যা নেই ভাই। ইন্ডিয়ার ভারতের ব্যাপারে যদি আপনি কঠোর থাকেন, আপনি আমার বাপ, কোনো সমস্যা নেই। আমার আপনার প্রতি কোনো ক্ষোভ থাকবে না, কোনো জেদ থাকবে না, রাগ থাকবে না, আপনার বিরুদ্ধে একটা কোনো পোস্ট করব না, কিচ্ছু করব না। অতএব এই জায়গায় ভাই ঠিক থাকেন, আওয়ামী লীগের ব্যাপারে যেইভাবে কথা বলেছেন এইভাবেই থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের আমি নিজেও ব্যক্তিগতভাবে, ধরেন আমার এখনও অনেক মানুষ জিজ্ঞেস করলে আমি একটা কথা বলি যে, মানে কেমন আছি জিজ্ঞেস করে না, ভাই হাসিনা বাংলাদেশে নাই, এইটা আমাদের জন্য, মানে ধর আমি এখন যদি দেশে যাই, আমি ভাই কিছু না করে খাইলেও তো ভাই আমি 2-4 লাখ টাকা আমি মাসে চাকরির এরকম জায়গা আমি খুঁজে পাবো। মানে আমার পুলিশ খুঁজবে না, আমার মানে জেল হবে না, ফাঁসি হবে না, ভয় থাকবে না, গুম হব না, ক্রস ফায়ারে যাবে না, আর কি লাগে? এটি তো বিশাল ব্যাপার। এবং বাংলাদেশে এরকম আমার মতো, বিশেষ করে বিএনপিতে এখন পাওয়ারে আছে, তারা তো আমার চাইতেও ভালো অবস্থানে আছে, তাই না? তাদের পুলিশ তো খুঁজে না, উল্টা পুলিশ তাদের কথা শুনে বহুত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারা এখন লন্ডনে বাড়ি গাড়ি জমি জায়গা কিনছে, বিভিন্ন দেশে দেশে কিনছে তারা। তো এখন তো অনেক ভালো আছেন। তো সেই ভালো থাকার জায়গাটা যদি আপনি মানে স্মুথ করতে চান, প্রলং করতে চান, এটারে যদি ধারাবাহিকভাবে রাখতে চান, তাহলে আপনারা ভাই আওয়ামী লীগকে এই দেশে এইভাবেই রাখতে হবে। আওয়ামী লীগকে ইন করতে দেওয়া যাবে না। জামাতের সাথে আপনাদের রাজনৈতিক বিরোধিতা আছে, আমি নিজেও জামাতের পক্ষে ভোট চেয়েছি নির্বাচনের আগে। তো জামাতের সাথে এইটা থাকবেই ভাই, আপনি তো আপন ভাইয়ের সাথে ভাইয়ের গ্যাঞ্জাম হয় না জমি জায়গা নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা কে পাবে সেটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম হবে, মানুষ মারাও যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমাদের দেশের মধ্যে। চাই না, কিন্তু এটা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই বলে সেই 71-এর গান গুন গায়া জামাতরে মাইনাস করে তারপরে আওয়ামী লীগরে ঢুকায়া, আওয়ামী লীগ কী জিনিস এইবার আরেকবার যদি আসতে পারে ওই দিন বুঝাই দিবে। আওয়ামী লীগ বুঝাইতে হবে না, ইন্ডিয়াই বুঝাই দিবে। অতএব যত জাউরামি করেন, চুরি করেন, লুচ্চামু করেন, বাটপারি করেন, যা মনে চাই করেন। আমি এই গেল 15 বছরে আমার বহু ভিডিওতে আমি বলেছি যে আওয়ামী লীগ যেইভাবে ক্ষমতায় আছে, এইভাবে যদি 15 বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারতো, তাইলে বিএনপি আওয়ামী লীগের চাইতেও হয়তো বেশি চুরি করতো। ওইটা কিন্তু প্রমাণ আপনারা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন, এই চুরি করছেন, কিন্তু প্রচুর চুরি করছেন, এবং চুরিতে আপনারা খুব পাকাপোক্ত, মানে খুব অভিজ্ঞতা সম্পন্ন চোর আপনারা। হ্যাঁ, চুরি করছেন, কিন্তু এটা নিয়ে এত হেজিটেশনের কিছু নাই, লজ্জা পাওয়ারও কিছু নাই। এটা চুরি করেন, এটা করেন। এবং যারা এমপি মন্ত্রী টন্ত্রী আছেন, আপনাদের যারা পোলাপান সন্তান টন্তান আছেন, আপনাদের বলি আপনাদের বাপ কিন্তু চুরি করে, আপনার বাপ চোর একজন, চুরি করে আইনে আপনাদেরকে বিশাল ভিআইপি জায়গায় রাখে, বিদেশে টিদেশে রাখতেছে, পড়াশোনা করাইতেছে, বিরাট আকারে ভিআইপি নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি টাড়ি নিয়ে চড়েন। চোরের বাচ্চা কিন্তু আপনারা, এটা মাথায় রেখেছেন। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, বিএনপি চুরি করবে, জন্ম হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের চুরি করার জন্য, ওইটা কোনো সমস্যা না, ওইটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। ওইটার কোনো সলিউশন আমি দিতেও পারবো না। অতএব
যেটা সমস্যা ভারত, এই ভারতের জায়গাটা থেকে ঠিক থাকতে হইলে ভারতের বাংলাদেশে মূল ইনস্ট্রুমেন্ট এই আওয়ামী লীগ, তাদেরকে আপনাদের ঠিক রাখতে হবে। তাদেরকে সোজা করে রাখতে পারলে এই জামাত টামাত এগুলি কোনো সমস্যা না। ভাই জামাত আপনাদেরকে এই গেল 6 মাসেই আপনাদের যেই শান্তিতে সরকার পরিচালনা করার সুযোগ দিয়েছে, এটা জামাত বলেই দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি হইতো? ইভেন জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে আপনারা কি করতেন একটু নিজেদের কোশ্চেন করেন। অনেক মানে তর্ক বিতর্ক, আপনাদের ভিতরে প্রতিযোগিতা, মারামারি, হাতাহাতি, অনেক কিছু হবে। বাট এটা মনে রাখেন যে মানে বাই রোটেশন আপনারা ক্ষমতায় আসবেন, জামাত একবার আসবে, আপনারা একবার আসবেন, তারা এটা নিয়ে আপনাদের ভেতরে ঝগড়া হবে, অনেক কিছু হবে, কিন্তু আপনাদের দুইজনকেই বাংলাদেশ পরিচালনা করতে হবে। এটা যদি করেন, আপনাদের সাথে আছি, বিএনপির সাথে আমার কোনো সমস্যা নেই, জামাতের সাথে আমার কোনো সমস্যা নেই, সবাই ভালোবাসি। এবং এটা যে ভালো যে বাসি, সেটা গেল 15 বছর আপনারা যখন ক্ষমতায় ছিলেন না সেই সময় প্রমাণ দিয়েছি। এটা নতুন করে প্রমাণ করা কিছু নাই। এখন গজি